সকলকে স্বাগতম অঙ্কের ভিত্তি চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। তো চলেন শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা যা শিখব তা হচ্ছে ইসিলন ফর্ম অফ এ ম্যাট্রিক্স, রো রেডিউস ইসিলন ফর্ম অফ এ ম্যাট্রিক্স, নরমাল ফর্ম অফ এ ম্যাট্রিক্স, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। প্রথমে আমরা শিখব ইসিলন ফর্ম অফ এ ম্যাট্রিক্স। ইসিলন ফর্ম অফ এ ম্যাট্রিক্সের গুরুত্বপূর্ণ দুইটা বৈশিষ্ট্য হচ্ছে, সর্বপ্রথম যে রো হবে সেটা সবচেয়ে কম জিরো এলিমেন্ট নিয়ে গঠিত হবে, অর্থাৎ সবার উপরে রো এর মধ্যে সবচেয়ে কম সংখ্যক জিরো এলিমেন্ট থাকবে। এবং দ্বিতীয় যে কন্ডিশন সেটা হচ্ছে প্রতিটি রোতে ফার্স্ট নন জিরো এলিমেন্ট যে জায়গা থেকে শুরু হবে তার পূর্বে যতগুলো শূন্য থাকবে তার ইমিডিয়েট নিচের রোতে যেই জায়গা থেকে নন জিরো এলিমেন্ট শুরু হবে, ফার্স্ট নন জিরো এলিমেন্ট শুরু হবে, তার পূর্বে অবশ্যই তার চেয়ে বেশি সংখ্যক শূন্য থাকতে হবে, তার চেয়ে বেশি সংখ্যক শূন্য থাকতে হবে। এই দুইটা বৈশিষ্ট্য যদি কোনো ম্যাট্রিক্সের মধ্যে থাকে তাহলে আমরা তাকে ইসিলন ফর্ম বলতে পারবো। এবং ইসিলন ফর্ম গঠন করার জন্য আমরা যে স্টেপগুলো ব্যবহার করতে পারবো সেগুলো হচ্ছে এরকম। আমরা কেবল রো এর মধ্যেই ইসিলন ফর্ম গঠনের জন্য ক্যালকুলেশন করতে পারবো, এবং রো এর মধ্যে আমরা তিন ধরনের ক্যালকুলেশন করতে পারবো। সেইগুলো হচ্ছে এরকম: দুইটা রো এর মধ্যে যোগ বা বিয়োগ, যে কোনো দুইটা রো এর মধ্যে যোগ বা বিয়োগ, যে কোনো রোকে যে কোনো স্কেলার রাশি দিয়ে গুণ করতে পারবো। অবশ্যই স্কেলার রাশির মান শূন্য হওয়া যাবে না, শূন্য ব্যতীত যে কোনো স্কেলার রাশি দিয়ে গুণ করা যাবে। এবং প্রয়োজন অনুসারে রো এর ইন্টারচেঞ্জও করতে পারবো, অর্থাৎ ফার্স্ট রোকে থার্ড রো, বা থার্ড রোকে ফার্স্ট রো, সেকেন্ড রোকে ফোর্থ রো, ফোর্থ রোকে সেকেন্ড রো, এরকম ভাবে আমরা চাইলে রোগুলোর মধ্যে ইন্টারচেঞ্জও করতে পারবো। তবে যা ক্যালকুলেশন করবে এই তিনটা ক্যালকুলেশনই শুধুমাত্র রো এর মধ্যেই হবে। আমরা যদি একটা ইসিলন ম্যাট্রিক্সের ফর্মের দিকে ধরেন, আমাদের কাছে বি একটা ম্যাট্রিক্স রয়েছে, যদি এটা ইসিলন ম্যাট্রিক্স হয়, এটা 4x4 ম্যাট্রিক্সের জন্য আমরা চিন্তা করছি, তাহলে ফার্স্ট রো হবে যেখানে সবচেয়ে কম জিরো এলিমেন্ট থাকবে সেই রোটা আমরা স্টার চিহ্ন দ্বারা বোঝাচ্ছি নন জিরো এলিমেন্টস। এখানে স্টার দ্বারা আমরা বোঝাচ্ছি নন জিরো এলিমেন্ট। এর পরের যে রোটা হবে সেটা কাঠামোটা হবে এরকম: তার ইমিডিয়েট উপরে যে রো থাকবে সেই রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট যে জায়গা থেকে শুরু হবে সেই জায়গার পূর্বে যতগুলো জিরো এলিমেন্ট থাকবে তার চেয়ে সেকেন্ড রো এর ক্ষেত্রে যে জায়গা থেকে নন জিরো এলিমেন্ট শুরু হবে তার পূর্বে তার চেয়ে বেশি সংখ্যক জিরো এলিমেন্ট থাকতে হবে। যদি আমরা ফার্স্ট রো এর দিকে চিন্তা করি, ফার্স্ট রো এর কিন্তু নন জিরো এলিমেন্ট শুরু হচ্ছে এখান থেকে, যার পূর্বে কোনো জিরো এলিমেন্টই নেই। তাই সেকেন্ড রো এর ক্ষেত্রে যদি একটি জিরো এলিমেন্ট থাকে নন জিরো এলিমেন্টের পূর্বে তাহলে কিন্তু চলবে। তো সেকেন্ড রোটা হবে এরকম, ন্যূনতম পক্ষে এরকম হতে হবে আর কি। তো এই জায়গায় শূন্য কিন্তু আরো বেশিও থাকতে পারে, অর্থাৎ বেশি সংখ্যক শূন্য হবে। কয়টা শূন্য বেশি হবে তার কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এরপর যদি আমরা থার্ড রো চিন্তা করি, থার্ড রো এর ক্ষেত্রে আমরা দেখবো তার ইমিডিয়েট উপরে, অর্থাৎ সেকেন্ড রো এর কথা, সেকেন্ড রো এর নন জিরো এলিমেন্ট যে জায়গা থেকে শুরু হচ্ছে, অর্থাৎ এই জায়গা থেকে তার পূর্বে কতগুলো শূন্য রয়েছে সেই জিনিসটা আমরা দেখবো। তার পূর্বে যেহেতু মাত্র একটা শূন্য রয়েছে, তাই আমরা থার্ড রো এর যখন গঠন করব সেখানে অবশ্যই যেখান থেকে নন জিরো এলিমেন্ট শুরু হবে তার পূর্বে মিনিমাম দুইটা শূন্য থাকতে হবে, অনেকটা এরকম। ফোর্থ রো এর ক্ষেত্রে আমরা দেখব তার উপরে ইমিডিয়েট রো, সেটা হচ্ছে থার্ড রো, এবং থার্ড রো এর ক্ষেত্রে নন জিরো এলিমেন্ট কোথা থেকে শুরু হচ্ছে আমরা সেই জিনিসটা আইডেন্টিফাই করব। যেহেতু আমাদের নন জিরো এলিমেন্ট এখান থেকে শুরু হচ্ছে থার্ড রো এর ক্ষেত্রে, এবং এর পূর্বে দুইটা জিরো এলিমেন্ট রয়েছে, তাই আমাদের ফোর্থ রো এর গঠনটা হবে মিনিমাম নন জিরো এলিমেন্ট যে জায়গা থেকে শুরু হচ্ছে তার পূর্বে মিনিমাম তিনটা জিরো এলিমেন্ট থাকতে হবে। এটাই হচ্ছে ইসিলন ম্যাট্রিক্সের ফরম্যাট। আমাদেরকে এই তিনটা স্টেপ ফলো করে কোনো একটা ম্যাট্রিক্সকে ইসিলন ফর্মে গঠন করতে হলে এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো এখন আমরা একটা ম্যাট্রিক্সের ইসিলন ফরম্যাট গঠন করব। ধরেন আমরা এ ম্যাট্রিক্সের ইসিলন ফর্ম গঠন করব। তার জন্য আমরা প্রথমে যে কাজ করব, মনে রাখবেন
যখন আমরা কাজ করব তখন আমরা এই চিহ্নটা প্রয়োগ করব। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এরকম, রো 1 বা ফার্স্ট রোকে প্রকাশ করা হয় আর এর নিচে 1 দিয়ে, সেকেন্ড রোকে প্রকাশ করা হয় আর এর নিচে 2 দিয়ে, এইভাবে পর্যায়ক্রমিকভাবে রোকে প্রকাশ করা হয় এই নাম্বার দিয়ে। এবং যদি আমরা n রো এর ক্ষেত্রে চিন্তা করি সেক্ষেত্রে rn দিয়ে। এবং যেই রো এর মধ্যে কাজ করবেন সেই রো এর উপর প্রাইম চিহ্ন দেওয়া হয়। যেমন ধরুন আমরা প্রথম রোয়ে কাজ করব তাহলে আমরা r1 প্রাইম দিব, সেকেন্ড রোয়ে যখন কাজ করবে তখন r2 প্রাইম দিব, ধরুন n রোয়ে কাজ করবে তখন rn প্রাইম দিব। এবং মনে রাখবেন একই সাথে আপনি একটা রো এর মধ্যে একবারই কাজ করতে পারবেন। অর্থাৎ যদি আপনার পুনরায় আবার কাজ করতে হয় তাহলে প্রথমে আপনি যে কাজ করার পর যে নতুন ম্যাট্রিক্সটা পেয়েছেন সেটাকে লিখার পর আবার পুনরায় কাজ করতে হবে। একই সাথে একটা রো এর মধ্যে কাজ কিন্তু একবারই করা যাবে। আচ্ছা, এবার যদি আমরা এ ম্যাট্রিক্সটাকে ইসিলন ফরম্যাটে গঠনের চেষ্টা করি, দেখুন এখানে ফার্স্ট যে রো রয়েছে আমরা একটা একটা করে রো নিয়ে চিন্তা করব। ফার্স্ট রো এর সকল এলিমেন্ট নন জিরো এবং যেটা সবার উপরে রয়েছে, তাই এখানে আর কোনো সমস্যা নেই। এখন আমরা সেকেন্ড রো এর কথা চিন্তা করব। সেকেন্ড রো এর যে কন্ডিশন, সেকেন্ড রোটা হতে হবে তার ইমিডিয়েট উপরে যে রো থাকবে সেই রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্টের পূর্বে যতগুলো শূন্য থাকবে তার চেয়ে বেশি শূন্যযুক্ত এলিমেন্ট কিন্তু তার নন জিরো এলিমেন্টের পূর্বে থাকতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন ফার্স্ট রো এর ক্ষেত্রে কিন্তু নন জিরো এলিমেন্ট নেই, তাই সেকেন্ড রো এর ক্ষেত্রে যদি আমরা নন জিরো এলিমেন্টের পূর্বে একটা শূন্য আনতে পারি তাহলে কিন্তু চলবে। তার জন্য আমরা কি করব, এই 2 কে কিন্তু আমরা শূন্যতে রূপান্তর করব। এরকম না যে আমরা আরেকটা শূন্য যোগ করতে পারবো, আরেকটা শূন্য এলিমেন্ট আমরা আনতে পারবো না, এর জন্য আমরা এই 2টাকেই শূন্যতে রূপান্তর করতে হবে। এর জন্য আমরা এই যে রো এর 3টে ক্যালকুলেশন রয়েছে সেগুলো ব্যবহার করব। তো আপনি যখন পরীক্ষায় করবেন অবশ্যই রাপে এই জিনিসটা চিন্তা করে নেবেন। ধরেন আমরা যদি আমরা সেকেন্ড রোয়ে কাজ করবো তাই আমরা r2 প্রাইম নিচ্ছি, সেটা যদি আমরা করি r2 মাইনাস 2r1, তাহলে আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে প্রথমে আমরা এই রো 1কে 2 দ্বারা গুণ করব, তারপর সেটা r2 থেকে বিয়োগ করব। যদি আমরা রো 1কে 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 2, অর্থাৎ ফার্স্ট এলিমেন্টকে যখন গুণ করব তো 2 কে গুণ করলে 2 এবং 2 থেকে 2 গেলে হচ্ছে 0। আর মনে রাখবেন রো এর যে যোগ বা বিয়োগ হবে, রো এর যোগ বা বিয়োগ সেটা হবে কলাম অনুসারে, অর্থাৎ ফার্স্ট কলাম থেকে ফার্স্ট কলামের এলিমেন্টই বিয়োগ করবেন, সেকেন্ড কলাম থেকে সেকেন্ড কলামের এলিমেন্ট বিয়োগ করবেন, অর্থাৎ উপর নিচে বিয়োগ হবে। রো এর ক্ষেত্রে বিয়োগটা হবে উপর এবং নিচের মধ্যে এলিমেন্টের মধ্যে। আচ্ছা, তা হচ্ছে 0। আবার যদি আমরা 3 কে 2 দ্বারা গুণ করি সেখানে 6, তো 6 মাইনাস 6 করলে সেখানেও 0। আচ্ছা, এরপর যদি আমরা মাইনাস 2 কে গুণ করি 2 দ্বারা, তো এখানে পাচ্ছি আমরা -4, মাইনাস এ মাইনাসে প্লাস, তো -4 প্লাস 4 যোগ করলে হচ্ছে 0, আবার এখানেও 0। তো আপনার ফার্স্ট স্টেপটা এরকম হতে পারে, আপনার ফার্স্ট স্টেপে আপনার টার্গেটটা হচ্ছে 0 তৈরি করার চেষ্টা করা, কারণ সেকেন্ড রোর ক্ষেত্রে আমাদেরকে 0 আনতে হবে, তো সবগুলো 0 চলে এসেছে। আচ্ছা, যাই হোক, তো এরপর আমরা সেকেন্ড রোয়ে কিন্তু আর একই সাথে কাজ করতে পারবো না, কিন্তু অন্য রোয়ে কিন্তু ঠিকই কাজ করতে পারবো। যেহেতু আমাদের থার্ড রো এর মধ্যে কোনো এলিমেন্ট শূন্য না, তাই আমরা থার্ড রোয়ে কিন্তু শূন্য আনার চেষ্টা করব। ফার্স্ট রো ব্যতীত মনে রাখবেন, ফার্স্ট রো ব্যতীত বাকি যে রোগুলো রয়েছে সেগুলোতে শূন্য আনার চেষ্টা করবেন। তো এবার দেখি, যেহেতু আমরা 3 নম্বর রো নিয়ে কাজ করছি তাই আমরা r3 প্রাইম দিচ্ছি। এই সবটা কাজ আপনি রাফে আগে করে নেবেন। তো আমরা যদি r3 প্রাইম করি, ধরুন আমরা r3 মাইনাস r1 করি, তাহলে আমরা যা পাচ্ছি 1 থেকে 1 বিয়োগ করলে 0, 3 থেকে 3 বিয়োগ করলে 0, -2 থেকে +2, তো সেখানেও 0, এবং 1 এবং -1 আর মাইনাস এ হচ্ছে 1, তো 1 আর 1 2। এই জিনিসটা আপনি আগে রাফে ক্যালকুলেশন করবেন। এইবার আমরা ফোর্থ রো এর কথা চিন্তা করব। তো ফোর্থ রো এর ক্ষেত্রেও দেখুন কোনো 0 এলিমেন্ট নেই, তাই আমরা ফোর্থ রো এ 0 এলিমেন্ট আনার চেষ্টা করব। তো ফোর্থ রো যদি কাজ করি, ফোর্থ রো যদি আমরা r4 মাইনাস 2r1 করি, তাহলে আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে এরকম, যেহেতু আমরা 2 দ্বারা গুণ করব তো সেখানে 0, তারপরেও 0, তারপর -2 প্লাস, অর্থাৎ প্লাসের 5। এই জিনিসটা আপনি আগে র্যাপে ক্যালকুলেশন করে নেবেন, তো আমি আর এই ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, তো জাস্ট করে ফেলছি। তো -2 এখানে হচ্ছে 1, এবং আপনি যে ক্যালকুলেশনগুলো করেছেন
সেইগুলো ম্যাট্রিক্সটাকে ক্লোজ করার পর তার ডান পাশে লিখে দিবেন যে আমরা কি কি ক্যালকুলেশন করেছি। দেখুন আমরা কিন্তু একটা রোতে একসাথে একবারই ক্যালকুলেশন করেছি 2R1। এরপর আমরা 3 নম্বর রোতেও কাজ করেছি, যেহেতু সেকেন্ড রো এবং থার্ড রো ভিন্ন তাই আমরা কিন্তু একবারই এই দুইটা রোতে কাজ করতে পারছি। কিন্তু যদি সেকেন্ড রোতে আবার কাজ করতে হতো তাহলে কিন্তু আমাদেরকে পূর্বে এই ম্যাট্রিক্সটাকে লিখে নিতে হতো, তারপর কাজ করতে হতো। আচ্ছা যাই হোক, আমরা R3 রোতে কাজ করেছি, R3 মাইনাস R1, এবং R4 যে রো সেখানে আমরা কাজ করেছি R4 মাইনাস 2R1। আমরা যদি পরবর্তী পেজে যাই, এবং মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনি কাজ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার চিহ্নটা হবে এরকম, তো সর্বসময়ের মতন সমান সমান কিন্তু দেওয়া যাবে না। অর্থাৎ আপনার কাজ শেষে যখন ম্যাট্রিক্স ইসিলন ফর্ম হয়ে যাবে তখন আপনি সমান সমান চিহ্ন ব্যবহার করবেন, কিন্তু এর পূর্বে যতবার কাজ করবেন ততবার কিন্তু এই চিহ্নটা ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা যদি পূর্বের ম্যাট্রিক্সটাকে দেখি তো আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড রো যেটা সেটা কিন্তু জিরো রো, আমরা বলেছিলাম নন জিরো রো উপরে থাকবে। এবং আমরা যদি ফোর্থ রো এর কথা চিন্তা করি, দেখুন ফোর্থ রো এ কিন্তু সবচেয়ে নন জিরো এলিমেন্ট বেশি। আপনি যদি এই তিনটা রো এর কথা চিন্তা করেন তার মধ্যে কিন্তু ফোর্থ রো এর মধ্যে সবচেয়ে বেশি নন জিরো এলিমেন্ট রয়েছে, এবং সবচেয়ে বেশি নন জিরো এলিমেন্ট যে রো থাকবে সেই এলিমেন্টটা যুক্ত রোটা কিন্তু সবার উপরে থাকবে। তো যেহেতু ফার্স্ট রো এর সবগুলো এলিমেন্টই নন জিরো তাই ফার্স্ট রো ঠিক জায়গায় রয়েছে। এবার আমরা যদি শুধুমাত্র ধরেন ফোর্থ রোটাকে সেকেন্ড রো এবং সেকেন্ড রোটাকে যখন আমরা ফোর্থ রোতে কনভার্ট করব তাহলে দেখবেন আমাদের ম্যাট্রিক্সটা কিন্তু ইসিলন ফর্মে চলে এসেছে। তো আমরা যদি সেটা করি তাহলে আমরা যা পাচ্ছি তা হচ্ছে এরকম, যেহেতু আমরা ফার্স্ট রো নিয়ে কোনো কাজ করিনি তো ফার্স্ট রো যেরকম আছে আমি সেরকমই রাখলাম -1। এবার যেহেতু আমরা ফোর্থ রোকে সেকেন্ড রোয়ে কনভার্ট করছি তাই সেকেন্ড রো এর মধ্যে ফোর্থ রো এর এলিমেন্টগুলো বসানোর পর আমরা এরকম পাচ্ছি। আর থার্ড রো যেহেতু আমরা কোনো ধরনের পরিবর্তন করিনি তাই থার্ড রো এর মতন থাকবে, এবং সেকেন্ড রো কিন্তু ফোর্থ রো হয়ে যাবে যেখানে সবগুলো এলিমেন্ট হচ্ছে শূন্য। শূন্য যুক্ত যে রোটা থাকবে সেটা হবে সবার নিচে, অর্থাৎ যেই রো এর মধ্যে যত কম শূন্য থাকবে সেই রো তত উপরে হবে। আচ্ছা যাই হোক, যেহেতু আমাদের কাজ শেষ তো আমরা এবার সমান সমান চিহ্নটা ব্যবহার করতে পারবো। আর এটাই হচ্ছে কিন্তু ম্যাট্রিক্সের ইসিলন ফর্ম, এটাই হচ্ছে ম্যাট্রিক্সের ইসিলন ফর্ম। কিভাবে ম্যাট্রিক্সের ইসিলন ফর্ম হলো এটা দেখুন, এখানে ফার্স্ট যে রো রয়েছে সেখানে সবচেয়ে কম জিরো এলিমেন্ট রয়েছে, আসলে এখানে কোনো জিরো এলিমেন্ট নেই, সবগুলো হচ্ছে নন জিরো এলিমেন্ট, তাই এটা হচ্ছে প্রথম রো। এবং সেকেন্ড রো অর কন্ডিশনটা কি, সেকেন্ড রো অর কন্ডিশন হচ্ছে তার ইমিডিয়েট উপরে যে রোটা থাকবে তার ইমিডিয়েট উপরের রো এর মধ্যে ফার্স্ট নন জিরো এলিমেন্টের পূর্বে যতগুলো শূন্য থাকবে তার চেয়ে সেকেন্ড রো এর যে নন জিরো এলিমেন্ট তার পূর্বে তার চেয়ে বেশি সংখ্যক শূন্য থাকতে হবে। তো 1 এর পূর্বে যেহেতু কোনো শূন্য নেই তাই সেকেন্ড রো এর ক্ষেত্রে ন্যূনতম পক্ষে যখন নন জিরো এলিমেন্ট শুরু হবে তার পূর্বে একটি জিরো এলিমেন্ট থাকলেই চলতো, 2টি হতে পারে বা 3টি হতে পারে এবং কি 4টি হতে পারে, তবে তার চেয়ে বেশি হতে হবে। তো সেকেন্ড রো কিন্তু কন্ডিশন ফুলফিল করছে। এবার আমরা যদি থার্ড রো এর কথা চিন্তা করি, থার্ড রো এর ক্ষেত্রে কন্ডিশনটা কি, থার্ড রো এর কন্ডিশনটা হচ্ছে তার উপরে বা তার ইমিডিয়েট উপরে আসলে যে রোটা থাকবে সেকেন্ড রো তার নন জিরো এলিমেন্ট যে জায়গা থেকে শুরু হবে তার পূর্বে যতগুলো শূন্য থাকবে, যে তার পূর্বে 2টা শূন্য রয়েছে তাই থার্ড রো এর নন জিরো এলিমেন্ট যে জায়গা থেকে শুরু হবে তার পূর্বে 2টা শূন্যের বেশি শূন্য থাকতে হবে, শূন্যযুক্ত এলিমেন্ট থাকতে হবে। তো দেখুন থার্ড রো এর ক্ষেত্রে কিন্তু 3টা শূন্যযুক্ত এলিমেন্ট আছে, তো এটা থার্ড রো হিসাবে কিন্তু এটার যে কাঠামো ছিল সেটা কিন্তু এটা পরিপূর্ণ করেছে। এবার আমরা ফোর্থ রো এর কন্ডিশনটা যদি একটু চেক করি যে আমাদের ফোর্থ রোটা কি ইসিলন ফরম্যাটে আছে কিনা। হ্যাঁ দেখুন, ফোর্থ রো এর ক্ষেত্রে আমরা দেখবো তার ইমিডিয়েট উপরের রো অর্থাৎ থার্ড রো এর নন জিরো এলিমেন্ট যে জায়গা থেকে শুরু হচ্ছে তার পূর্বে 3টা শূন্য রয়েছে, তাই ফোর্থ রো এর মধ্যে অবশ্যই তার নন জিরো এলিমেন্টের পূর্বে 4টা জিরো থাকতে হবে। যেহেতু এখানে দেখুন 4টা জিরো রয়েছে, এখানে কোনো নন জিরো এলিমেন্ট নেই। নন জিরো এলিমেন্ট হলে কোনো সমস্যা নেই যদি এটা সবার নিচের রো হয়। তো এটা যেহেতু সবার নিচের রো, তো সরি নন জিরো না, জিরো রো এলিমেন্ট যুক্ত যদি রো সবার নিচে হয় তাহলে আসলে কোনো সমস্যা নেই। তো ফোর্থ রোটা কিন্তু ইসিলন ফরম্যাটের কাঠামো মানছে। এখানে আমরা 4টা রো চেক করেছি এবং 4টা রোই কিন্তু ইসিলন ফরম্যাট হওয়ার জন্য যে কন্ডিশন রয়েছে
একটা ম্যাট্রিক্সের সেই কন্ডিশনগুলো ফুলফিল করেছে, তাই এটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের ইসিলন ফর্ম। এখন আমরা দেখব র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়। একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করার জন্য আপনাকে প্রথমে ম্যাট্রিক্সটাকে ইসিলন ফর্মে গঠন করতে হবে। প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে আপনাকে ম্যাট্রিক্সটাকে ইসিলন ফর্মে গঠন করতে হবে। এরপরের যে স্টেপ সেটা যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে আপনাকে নন জিরো যে রো রয়েছে তাকে চিহ্নিত করতে হবে। তো নন জিরো রো যখন আপনি আইডেন্টিফাই করবেন, সেই নন জিরো রো এর যে সংখ্যা, অর্থাৎ যতগুলো নন জিরো রো থাকবে সেটাই হচ্ছে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক সংখ্যা বা ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক। এবং র্যাঙ্কে ডিনোট করা হয় এরকম ভাবে, ধরুন আমরা এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক লিখব, তো আমরা এ ম্যাট্রিক্সকে পূর্বে আগে ইসিলন ফর্মে গঠন করব। তো এ ম্যাট্রিক্সের ইসিলন ফর্ম হচ্ছে এটা। তারপর আমরা নন জিরো রো আইডেন্টিফাই করব। নন জিরো রো হচ্ছে এরকম, যেই রো এর মধ্যে অন্তত পক্ষে একটি এলিমেন্ট হলেও, এটা হচ্ছে ন্যূনতম একটি এলিমেন্ট হলেও নন জিরো থাকবে। তো এরকম রো আমরা দেখতে পাচ্ছি তিনটা, এখানে তো সবগুলো নন জিরো এলিমেন্ট, পরেরটায় দুইটা এবং থার্ড রো এর ক্ষেত্রে একটা। ফোর্থ রো কেন নন জিরো এলিমেন্ট না? কারণ ফোর্থ রো কিন্তু একটাও নন জিরো এলিমেন্ট নেই, তাই ফোর্থ রোটা হচ্ছে জিরো রো। ফোর্থ রো হচ্ছে জিরো রো। আচ্ছা, এবার যদি দেখি তাহলে এ ম্যাট্রিক্সের নন জিরো রো হচ্ছে তিনটা, আর আমি বলেছিলাম যে নন জিরো রো এর সংখ্যাই হচ্ছে র্যাঙ্ক, তাই এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কিন্তু 3, এবং যাকে ডিনোট করা এরকম ভাবে পি, যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করবেন সেই ম্যাট্রিক্সটা, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে র্যাঙ্ক সংখ্যা, এটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক সংখ্যা। এরপর আমরা দেখব পিভট এলিমেন্ট কি। আমরা যদি এ ম্যাট্রিক্সের পিভট এলিমেন্ট নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে প্রথম যে স্টেপটা ফলো করতে হবে তা হচ্ছে ম্যাট্রিক্সটাকে প্রথমেই ইসিলন ফরম্যাটে নিয়ে যেতে হবে। ইসিলন ফর্মে নিয়ে যাওয়ার পর আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে নন জিরো রোকে চিহ্নিত করা। হ্যাঁ, এটাও অনেকটা আসলে র্যাঙ্ক নির্ণয়ের মতনই, নন জিরো রোকে চিহ্নিত করব। তারপর নন জিরো রো এর ফার্স্ট এলিমেন্টটাই হচ্ছে পিভট এলিমেন্ট। নন জিরো রো এর ফার্স্ট যে এলিমেন্টগুলো থাকবে সেইগুলোই হচ্ছে পিভট এলিমেন্ট। তো আমরা যদি এ ম্যাট্রিক্সের কথা চিন্তা করি, তো যেহেতু আমরা এ ম্যাট্রিক্সের ইসিলন ফর্ম অলরেডি নির্ণয় করে ফেলেছি, আর সেটা হচ্ছে এটা, তার নন জিরো রো আইডেন্টিফাই করব, যেমন এটা একটা এবং এটা এবং এটা। তারপর নন জিরো রো এর ফার্স্ট এলিমেন্টগুলোকে চিহ্নিত করব, সেগুলো হচ্ছে 1, 5 এবং 2। এটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের পিভট এলিমেন্ট। তো এ ম্যাট্রিক্সের পিভট এলিমেন্টগুলো হচ্ছে এরকম 1, 5 এবং 2। এগুলো হচ্ছে এ ম্যাট্রিক্সের পিভট এলিমেন্ট। এবার আমরা নির্ণয় করব এ ম্যাট্রিক্সের রিডিউস ইসিলন ফর্ম। রিডিউস ইসিলন ফর্ম নির্ণয়ের জন্য আমাদেরকে যে স্টেপগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে ম্যাট্রিক্সটাকে ইসিলন ফর্মে গঠন করতে হবে। তো ইসিলন ফর্ম গঠন করার পর উক্ত ম্যাট্রিক্সটা যখন ইসিলন ফর্মে চলে আসবে, তখন তার পিভট এলিমেন্টগুলোকে 1 এ রূপান্তর করতে হবে। পিভট এলিমেন্টগুলোকে 1 এ রূপান্তর করতে হবে, অর্থাৎ পিভট এলিমেন্টের মান 1 হবে। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যখন আমরা পিভট এলিমেন্টগুলোকে 1 এ রূপান্তর করার কাজ করব, তখনও কিন্তু আমরা কেবলমাত্র রো এর যে ক্যালকুলেশন সেগুলোই করতে পারবো। অর্থাৎ রো এর যে 3টে ক্যালকুলেশন ছিল ইসিলন ফরম্যাট গঠনের জন্য, সেই ক্যালকুলেশনগুলোই কিন্তু আমরা কেবল ব্যবহার করতে পারবো। এই রো এর 3টে ক্যালকুলেশনই ব্যবহার করে আমাদেরকে এই পিভট এলিমেন্টগুলোকে 1 এ রূপান্তর করতে হবে। তো আমরা যদি এ ম্যাট্রিক্সের পিভট এলিমেন্টগুলোকে দেখি, সেগুলো হচ্ছে 1, 5 এবং 2। 1, 5 এবং 2 এর মধ্যে দেখুন 1 তো অলরেডি 1ই আছে, তো আমাদের 5 আর 2 এর কিন্তু পরিবর্তন করতে হবে। এর জন্য আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা যেহেতু এ ম্যাট্রিক্সের ইসিলন ফর্ম অলরেডি নির্ণয় করে ফেলেছি, অর্থাৎ ফার্স্ট স্টেপ যেটা আমরা করে ফেলেছি, তাই আর আমি করছি না। কিন্তু আপনার ক্ষেত্রে যদি ভিন্ন ম্যাট্রিক্স হয়, অবশ্যই মনে রাখবেন যে আপনাকে ইসিলন ফর্ম প্রথম গঠন করতে হবে।
তারপর তার পিভট এলিমেন্টগুলোকে 1 করতে হবে। এবং কিভাবে করবেন, সেখানেও রো এর মধ্যে শুধু ক্যালকুলেশন করবেন এবং 3টা ক্যালকুলেশনই কিন্তু করতে পারবেন, অর্থাৎ যে কোনো 2টা রো এর যোগ বিয়োগ বা হচ্ছে যে কোনো স্কেলার রাশি দিয়ে রোকে গুণ করা এবং রো এর মধ্যে ইন্টারচেঞ্জ করা। আচ্ছা, তো এবার আমরা যেটা করব, আগে আমরা ইসিলন ফর্মটা লিখি। যদি আমরা ফার্স্ট রোয়ে কোনো কাজ করিনি সেটা এরকমই থাকবে। ইসিলন ফর্মটা লিখছি এবং পরেরটা হচ্ছে 0 0 5 এবং 1, এরপরে 0 0 2 এবং 0 0, বাকি জিরোটা ছিল তার কিন্তু এলিমেন্টগুলো ছিল সবগুলো 0। আচ্ছা, এখন আমাদের এই 5কে এবং 2কে 1 এ রূপান্তর করতে হবে। এর জন্য আমরা কিন্তু চাইলে সেকেন্ড রোকে 1/5 দ্বারা গুণ করতে পারি। যদি আমরা সেকেন্ড রোকে 1/5 দ্বারা গুণ করি তাহলে দেখবেন এই যে 5 এটা 1 এ রূপান্তর হচ্ছে। আবার কিন্তু আমরা একই সাথে থার্ড রোতে কাজ করতে পারবো, যেহেতু 2টা রো ভিন্ন। তো সেই ক্ষেত্রে যদি আমরা 1/2 দ্বারা গুণ করি রো 3কে, তাহলে দেখবেন এই জিনিসটা 1 চলে আসছে। ওই জিনিসটা আপনি আগে রাফে চিন্তা করে নেবেন, চিন্তা করে তারপর আপনি কাজ করবেন। তো আমরা যদি সেটা করি, তো যেহেতু আমরা ফার্স্ট রোয়ে কোনো কাজ করছি না, কারণ ফার্স্ট রোয়ের যে এলিমেন্ট রয়েছে পিভট এলিমেন্ট সেটা কিন্তু 1ই রয়েছে, তো আমরা এবার ফার্স্ট রোতে কোনো কাজ করব না। এরপর 0 0, যেহেতু 1/5 দ্বারা 0কে গুণ করলে 0 হয়, এবং 1/5 দ্বারা যখন 5কে গুণ করব সেই জায়গায় কিন্তু আসবে 1, এবং 1/5 এর সাথে যদি আমরা 1 গুণ করি সেটা হচ্ছে 1/5। তারপর যেহেতু আমরা থার্ড রোয়ে কাজ করেছি, তো 0 এর সাথে আপনি যাই গুণ করে সেটা তো 0ই, 0 0, 1/2 এর সাথে 2 এর সাথে 1/2 গুণ 2 গুণ করলে হচ্ছে আবার 1, এবং যেহেতু ফোর্থ রো আমরা কোনো কাজ করিনি, তো ফোর্থ রোকে আমরা সেম রাখবো। এবার দেখুন এই জিনিসটা কিন্তু রিডিউস ইসিলন ফর্ম চলে এসেছে। কিভাবে? রিডিউস ইসিলন ফর্মের যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে পিভট এলিমেন্টগুলোর মান 1 হবে। দেখুন এখানে পিভট এলিমেন্টগুলোকে যদি আমরা চিহ্নিত করি, পিভট এলিমেন্ট হচ্ছে নন জিরো এর ফার্স্ট এলিমেন্ট। তো নন জিরো এর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে এখানে 1, ওকে। পরের নন জিরো এলিমেন্টের ফার্স্ট এলিমেন্টও 1, এবং থার্ড রোয়েরও নন জিরো এলিমেন্টের ফার্স্ট এলিমেন্ট কিন্তু 1, যেটা কিন্তু রিডিউস ইসিলন ফর্মের যে কন্ডিশন সেটাকে ফুলফিল করছে, যার জন্য এটাই হচ্ছে কিন্তু এ ম্যাট্রিক্সের রিডিউস ইসিলন ফর্ম। এবং যখন আপনি কাজ শেষ করে ফেলবেন তখন আপনি অবশ্যই সমান সমান দিতে পারবেন, তবে কাজ করার মুহূর্তে সর্বসময় বা দেউ চিহ্ন জাতীয় জিনিসটা ব্যবহার করবেন। আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে রো রিডিউস ইসিলন ফর্ম অফ এ ম্যাট্রিক্স। আমরা একটা ম্যাট্রিক্সের এবার রো রিডিউস ইসিলন ফর্ম দেখব। তো রো রিডিউস ইসিলন ফর্মের যে কন্ডিশন সেটা হচ্ছে, প্রথম স্টেপ আপনাকে ম্যাট্রিক্সটাকে ইসিলন ফর্ম গঠন করতে হবে, অর্থাৎ আপনার যে ম্যাট্রিক্সের রো রিডিউস ইসিলন ফর্ম গঠন করতে হবে তার ইসিলন ফর্ম পূর্বে গঠন করবেন, তারপর রিডিউস ইসিলন ফর্ম গঠন করবেন, এবং থার্ড যে স্টেপ সেটা হচ্ছে পিভট এলিমেন্টগুলো যে কলামে থাকবে সেই কলামকে, পিভট এলিমেন্টগুলো যেই কলামে থাকবে সেই কলাম এর বাকি সকল এলিমেন্টকে শূন্যতে রূপান্তর করতে হবে। অর্থাৎ পিভট যে এলিমেন্টগুলো যেই কলামে থাকবে সেই কলামের বাকি এলিমেন্টগুলো শূন্য হবে, এবং এর জন্য আপনি শুধুমাত্র রো এর মধ্যে ক্যালকুলেশন করতে পারবেন। যেরকম ভাবে আপনি রো এর মধ্যেই কেবল ক্যালকুলেশন করতে পারবেন এই পিভট এলিমেন্টের কলামের শূন্য করার জন্য, আসলে যেরকম ভাবে আপনি ইসিলন ফর্ম এবং রিডিউস ফর্ম গঠন করার জন্য ব্যবহার করেছিলেন, সেম একইভাবে কেবল রো এর মধ্যে আপনি 3টা ক্যালকুলেশন করতে পারবেন। তো এবার আমরা যদি এ ম্যাট্রিক্সটার রো রিডিউস ইসিলন ফর্ম নির্ণয় করি, যেহেতু আমরা প্রথম 2টা স্টেপ অলরেডি করে ফেলেছি তাই আমি আর করছি না, কিন্তু আপনার যদি প্রশ্ন ভিন্ন হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্রথমে এই 2টা স্টেপকে আগে কমপ্লিট করতে হবে, তারপর আপনি নেক্সট স্টেপে আসতে পারবেন। তো আমি এখানে সরাসরি রিডিউস ইসিলন ফর্মটা লিখে ফেলছি। সেটা ছিল এরকম 1 3 -2 -1, এটা ছিল ফার্স্ট রো।
সেকেন্ড রোটা ছিল এরকম 0 0 1 এবং 1/5। থার্ড রোটা ছিল 0 0 0 1 আর ফোর্থ রো এর তো সবগুলো এলিমেন্ট 0 ছিল। আচ্ছা, এটা হচ্ছে রিডিউস ইসিলন ফর্ম। এবার আমাদের টার্গেট হচ্ছে সেটা হচ্ছে পিভট এলিমেন্টগুলোকে আগে চিহ্নিত করব বোঝার জন্য। এইগুলো একটা পিভট এলিমেন্ট, এটা একটা পিভট এলিমেন্ট, আর এটা একটা পিভট এলিমেন্ট, এবং পিভট এলিমেন্ট যেই কলামে রয়েছে সেই কলামের বাকি এলিমেন্টগুলোকে আমরা শূন্যতে রূপান্তর করব। অর্থাৎ পিভট আমরা দেখি 1 একটা পিভট যার যে কলামে রয়েছে সে কলামের বাকি এলিমেন্ট কিন্তু অলরেডি শূন্যতে রয়েছে, তাই এটার আর কোনো কাজ করতে হবে না। কিন্তু সেকেন্ড রো এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তো সেটা যে কলামে রয়েছে তার মধ্যে কিন্তু একটা নন জিরো এলিমেন্ট রয়েছে, সেটা হচ্ছে -2। তাই আমরা -2 কে 0-তে রূপান্তর করব। এবং আমরা যদি থার্ড রো এর কথা চিন্তা করি, সেখানে কিন্তু দুইটা নন জিরো এলিমেন্ট রয়েছে তার কলামে, একটা -1 আর একটা হচ্ছে 1/5। তো আমরা -2 এবং -1 1/5 এগুলোকে 0-তে রূপান্তর করব, এবং তার জন্য আমরা এই যে তিনটে ক্যালকুলেশন ছিল রো এর মধ্যে সেইগুলোর ব্যবহার করব। আচ্ছা, আমরা যদি সেটা করি, ধরেন আমরা যখন কাজ করব তখন এই চিহ্নটা দিব। তো আমাদের এবার কিন্তু ফার্স্ট রোতে কাজ করতে হবে, কারণ -2টা ফার্স্ট রোয়ে রয়েছে। তো আমরা যদি ফার্স্ট রোয়ে যখন কাজ করব তখন আমরা r1 প্রাইম দিব। যদি আমরা r1 প্লাস 2r2 করি, তাহলে দেখবেন ওই যে -2 সেটা কিন্তু 0 হয়ে যাবে। তো আমরা যদি সেটা করি, 1, আপনি চাইলে করে দেখতে পারেন, 3, সরি এই -2টা 0 হয়ে যাবে, 0, এবং এটা হচ্ছে -3/5। এর পরের যে রোটা রয়েছে, যেহেতু আমরা সেখানে কোনো কাজ করিনি, তো আমরা সেম একই রেখে দিব, 1 এবং 1/5। পরে হচ্ছে 0 0 0 এবং 1, আর লাস্ট রোয়ের সবগুলো এলিমেন্ট তো 0। তো আমরা যে কাজটা করেছি সেটা অবশ্যই ম্যাট্রিক্সের ডান পাশে লিখে দিতে হবে। আমরা কি করেছি, আমরা r1 প্রাইম নির্ণয় করেছি, সেটা হচ্ছে r1 প্লাস 2r2 করার মাধ্যমে। এই জিনিসটা আপনি অবশ্যই আপনার ম্যাট্রিক্সটা যখন ক্লোজ করবেন তার ডান পাশে লিখে দিবেন। তো এরপর আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে, আগে আমরা একটু লিখে নিই, 1 3 0 1 3 0 -3/5। এর পরের যে রোটা সেটা ছিল এরকম 0 0 1 1/5 0 0 0 1 এবং 0 0 0 0। সবগুলো এলিমেন্ট তার নিচে লিখবেন, আমার একটু ভুল হয়েছে, সবগুলো এলিমেন্টকে কিন্তু তার যে ক্রমানুসার সেটা কিন্তু মেনটেন করতে হবে। আচ্ছা, এরপর দেখুন আমাদের কিন্তু আবার ফার্স্ট রোতে কাজ করতে হবে, কিন্তু যেহেতু আমরা ফার্স্ট রোতে কাজ করছি তাই কিন্তু আমরা একসাথে করিনি। যেমন ধরেন এখানে কিন্তু আমরা ফার্স্ট রোতে কাজ করেছিলাম, আমরা কিন্তু সাথে সাথে আবার কাজ করতে পারিনি, তার জন্য আমাদেরকে পূর্বে ম্যাট্রিক্সটাকে লিখে নিতে হয়েছে, নতুন ম্যাট্রিক্সটাকে, তারপর কিন্তু আমরা কাজ করতে পারবো। তো কেন ফার্স্ট রোতে কাজ করতে হবে, কারণ দেখুন থার্ড রো এর যে পিভট এলিমেন্ট রয়েছে তার পূর্বে কিন্তু দুইটা নন জিরো কলামের মধ্যে দুইটা নন জিরো এলিমেন্ট রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে ফার্স্ট রোতে আর একটা হচ্ছে সেকেন্ড রোতে। তো আমাদের আবার ফার্স্ট রো এবং সেকেন্ড রো উভয় জায়গায় কাজ করতে হবে। তো আমরা যদি ফার্স্ট রো এর সাথে 3/5 আর 3 যোগ করি, তাহলে দেখবেন ওই জিনিসটা 0 হয়ে যাবে। এবং সেকেন্ড কলামের ক্ষেত্রে যদি আমরা করি r2 প্রাইম, এটা আপনি রাফ করে নেবেন, করে আপনার টার্গেট অনুযায়ী দেখবেন এটা আসে কিনা। যদি আসে তাহলে আপনি এই ক্যালকুলেশনটা করবেন। তো যদি -1/5 আর 3 করি তাহলে দেখবেন ওই জিনিসটা 0 চলে আসবে, অর্থাৎ সেকেন্ড রো এর মধ্যে যে এলিমেন্টটা ছিল সেটাও দেখবেন 0 চলে আসবে। তো এবার যদি আমরা এটা করি তাহলে আমরা যা পাচ্ছি, ফার্স্ট এর পরিবর্তন করবো, কিন্তু শূন্যর সাথে তো আসলে গুণ করলে সেটা শূন্যই হয়, আর শূন্য থেকে আপনি যাই বিয়োগ করবেন সেই জিনিসটাই তো থাকবে, তাই এর কোনো পরিবর্তন হবে না। সো এটা হবে 3 0 এবং 0 0 0 1 0, যেহেতু আমরা সেকেন্ড রো কাজ করেছি তো এই জিনিসটা 0 হয়ে গেছে 1/5।
এবং যেহেতু আমরা থার্ড রোয়ে কোনো কাজ করিনি, তো থার্ড রো যেরকম আছে আমি সেরকমই লিখছি 0 0 1 এবং 0 0 0 0। তো এবার আমরা চেক করি যদি এটা রো রিডিউস ইচেলন ফর্ম হয়েছে কিনা। দেখুন রো রিডিউস ইচেলন ফর্ম হওয়ার যে কন্ডিশন ছিল সেটা ছিল তার পিভট যে এলিমেন্টগুলো, সেই পিভট এলিমেন্টগুলো যে কলামে রয়েছে সেই কলামের বাকি এলিমেন্টগুলো 0 হতে হবে। দেখুন এটা ফার্স্ট পিভট এলিমেন্ট কিন্তু সেই কন্ডিশনটাকে ফুলফিল করেছে। এবার সেকেন্ড পিভটের ক্ষেত্রে যদি চিন্তা করি সেটাও দেখবেন সেম একইভাবে কিন্তু তার কন্ডিশনটাকে ফুলফিল করছে, কারণ বাকি সকল এলিমেন্ট হচ্ছে 0। এরপর যদি থার্ড পিভট এলিমেন্টের কথা চিন্তা করি সেখানে কিন্তু বাকি যে এলিমেন্টগুলো রয়েছে বাকি এলিমেন্টগুলো কিন্তু 0। তো এই জিনিসটা কিন্তু রো রিডিউস ইচেলন ফর্মের যে কন্ডিশন সেটা কিন্তু ফুলফিল করছে। তাই এটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের রো রিডিউস ইচেলন ফর্ম। এবং যখন আপনার কাজ শেষ হয়ে যাবে তখন আপনি সরাসরি সমান চিহ্নটা ব্যবহার করতে পারবেন। এটাই কিন্তু হচ্ছে এ ম্যাট্রিক্সের রো রিডিউস ইচেলন ফর্ম। ইচেলন ফর্ম। আচ্ছা, এবার আমরা এই তিনটা যে ফর্ম আমরা গঠন করেছি তার একটু রিভিউ করব। সেটা হচ্ছে আমরা প্রথম ইচেলন ফর্ম গঠন করেছিলাম। আচ্ছা, ইচেলন ফর্ম গঠনের জন্য আমরা কিন্তু শুধুমাত্র রো এর মধ্যেই 3 ধরনের ক্যালকুলেশন করতে পেরেছিলাম। রো এর যোগ বিয়োগ করতে পেরেছিলাম, অর্থাৎ একটা রো থেকে একটা রোকে কিন্তু আমরা যোগ বিয়োগ করতে পেরেছি। কোনো স্কেলার রাশি কিন্তু যোগ বা বিয়োগ করা যাবে না, শুধুমাত্র রো এর মধ্যে যোগ বা বিয়োগ করতে পারবেন। একটা রো থেকে আরেকটা রোকে যোগ বা একটা রো থেকে একটা রোকে আপনি বিয়োগ করতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে। এরপর কি করেছিলাম, এরপর যে কোনো স্কেলার রাশি দিয়ে শূন্য ব্যতীত যে কোনো স্কেলার রাশি আমি ল্যামডা ধরে নিচ্ছি, তার সাথে আপনি যে কোনো রোকে গুণ করতে পারবেন এবং প্রয়োজন অনুসারে যে কোনো দুইটা রো এর মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে আপনার প্রয়োজন যদি ইচেলন ফর্ম গঠন করার জন্য পড়ে তার সেটা করতে পারবেন। আর ইচেলন ফর্মটা কি ছিল, ইচেলন ফর্মের যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে নন জিরো রো, অর্থাৎ যেই রো এর মধ্যে সবচেয়ে কম জিরো এলিমেন্ট থাকবে সেই রো থাকবে সবার উপরে। এটা ছিল হচ্ছে কন্ডিশন। আর কি কন্ডিশন ছিল, আরেকটা কন্ডিশন ছিল সেটা হচ্ছে যেই জায়গা থেকে নন জিরো এলিমেন্ট শুরু হবে, নন জিরো এলিমেন্টের পূর্বে যতগুলো শূন্যযুক্ত এলিমেন্ট থাকবে সেই রো এর নিচে যে রোটা হবে তার ক্ষেত্রে যে জায়গা থেকে নন জিরো এলিমেন্ট শুরু হবে তার পূর্বে তার বেশি সংখ্যক শূন্য থাকতে হবে। বেশি সংখ্যক কয়টা বেশি থাকতে হবে তার কোনো নির্দিষ্ট নিয়ম নেই, কিন্তু তার চেয়ে বেশি সংখ্যক শূন্য অবশ্যই থাকতে হবে। এটা ছিল হচ্ছে ইচেলন ফর্ম। এবার যদি আমরা রিডিউস ইচেলন ফর্মটা দেখি, এরপর যদি আমরা রিডিউসড ইচেলন ফর্মটা দেখি সেই ক্ষেত্রে কি কন্ডিশনটা ছিল, সেই ক্ষেত্রে স্টেপগুলো ছিল এরকম। প্রথমে আপনাকে ম্যাট্রিক্সটাকে ইচেলন ফর্মে গঠন করতে হবে। তারপর হচ্ছে আপনাকে পিভট এলিমেন্টগুলোকে চিহ্নিত করতে হবে এবং পিভট এলিমেন্টগুলোর মান 1 তৈরি করতে হবে। পিভট এলিমেন্টগুলোর মান কি করতে হবে, পিভট এলিমেন্টগুলোর মান 1 তৈরি করতে হবে। এবং তার জন্য আপনি কেবল এই যে তিনটে ক্যালকুলেশন রয়েছে এই তিনটে ক্যালকুলেশনই ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ইচেলন ফর্ম গঠন করার জন্য যে ক্যালকুলেশনগুলো করতে পেরেছিলাম সেম একই ক্যালকুলেশনই কেবল করতে পারবো। এরপর আমরা কি নির্ণয় করেছি, রো রিডিউস ইচেলন ফর্ম। তো রো রিডিউস ইচেলন ফর্মের যে কন্ডিশন বা স্টেপগুলো হচ্ছে, প্রথমে আপনি অবশ্যই ম্যাট্রিক্সটাকে ইচেলন ফর্ম গঠন করবেন, তারপর তাকে আপনি রিডিউস ইচেলন ফর্ম গঠন করবেন। এরপর পিভট যে এলিমেন্ট সেই এলিমেন্টগুলো যেই কলামে থাকবে, অর্থাৎ পিভটের যে কলাম আমি এভাবে লিখছি, যেই কলামে থাকবে সেই কলামের বাকি সকল এলিমেন্ট অবশ্যই শূন্য হতে হবে। এবং শূন্য তৈরি করার জন্য আপনি এখানেও কেবল এই তিনটি ক্যালকুলেশনই করতে পারবেন, অর্থাৎ রো এর মধ্যে কেবল ক্যালকুলেশন করতে পারবেন। আপনি কিন্তু কলামের মধ্যে এই তিনটে ফর্ম গঠন করার জন্য কোনো ধরনের ক্যালকুলেশন করতে পারবেন না। আচ্ছা, এবার আমরা দেখব নর্মাল ফর্ম অফ এ ম্যাট্রিক্স, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের নর্মাল ফর্ম কিভাবে গঠন করতে হয়। এর জন্য আমাদেরকে পূর্বের তিনটি স্টেপ করতে হবে, অর্থাৎ প্রথমে আমাদেরকে ম্যাট্রিক্সটাকে ইচেলন ফর্ম গঠন করতে হবে। তারপর আমাদের রিডিউস ইচেলন ফর্ম গঠন করতে হবে।
সেকেন্ড স্টেপ। থার্ড যে স্টেপ সেটা হচ্ছে আমাদেরকে রো রিডিউস ইসিলন ফর্ম গঠন করতে হবে। এই তিনটা স্টেপ করার পর আমাদেরকে যে কন্ডিশনটা আনতে হবে, যে ফরম্যাটে আনতে হবে, আসলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ফরম্যাটগুলো হচ্ছে এরকম, এই চারটা ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাটে আনতে হবে। IR 0 0, আমি বলছি IR মানে কি, অথবা এই ফরম্যাটে IR 0 অথবা 0 অথবা শুধুমাত্র IR। এই IR হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আই দ্বারা বোঝাচ্ছে, এবং আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স এবং এই আর দ্বারা বোঝানো হচ্ছে এটা ডিগ্রি, অর্থাৎ এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কত ডিগ্রির হবে। তার জন্য আপনি যে ম্যাট্রিক্সের নর্মাল ম্যাট্রিক্স নির্ণয় করবেন, নর্মাল ফর্ম নির্ণয় করবেন, সেই নর্মাল ফর্মের যে ম্যাট্রিক্সটা আপনি নির্ণয় করার জন্য তার র্যাঙ্ক যত হবে সেই সেম অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আপনাকে গঠন করতে হবে। তো আমরা এ ম্যাট্রিক্সের নর্মাল ফর্ম গঠন করব। তার জন্য যেহেতু আমাদের পূর্বের তিনটা স্টেপ করতে হবে, যেহেতু আমরা এ ম্যাট্রিক্সের পূর্বের 3 স্টেপ অলরেডি করে ফেলেছি, তাই আমি আর ওই 3টা স্টেপ করছি না। এরপর আমরা কি দেখব, এরপর আমরা যে জিনিসটা দেখব, ফোর্থ স্টেপটা লিখতে পারেন, সেটা হচ্ছে আমরা এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক দেখব। র্যাঙ্ক অনুযায়ী একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমাদেরকে তৈরি করতে হবে। তো এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক আমরা দেখেছিলাম 3। তো আমাদের যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হবে তার অর্ডার হবে কিন্তু 3/3 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমাদেরকে তৈরি করতে হবে। তার ফরম্যাটটা হবে এরকম 1 0 0 0 1 0 এবং 0 0 1। এই ফরম্যাটের আমাদেরকে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করতে হবে। তার জন্য আমরা যে ক্যালকুলেশনগুলো করতে পারবো সেইগুলো হচ্ছে রো এবং কলাম উভয়ের ক্ষেত্রে। হ্যাঁ, এবার আমরা কলামেরও ক্যালকুলেশন করতে পারবো। নর্মাল ফর্ম যখন আমরা গঠন করবো একটা ম্যাট্রিক্সের, তখন কিন্তু আমরা কলামেরও ব্যবহার করতে পারবো। তবে এই 3টি ক্যালকুলেশনই কেবল করতে পারবো, অর্থাৎ 2টা কলামের মধ্যে যোগ বা বিয়োগ প্রয়োজন অনুসারে। প্রয়োজনটা হচ্ছে আমাদেরকে আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করার দিকে ফোকাস করতে হবে। এরপর হচ্ছে আমরা যে কোনো কলামকে যে কোনো স্কেলার রাশি দ্বারা গুণ করতে পারবো। এই স্কেলার রাশিকে আমি ল্যামডা দ্বারা প্রকাশ করছি, শূন্য ব্যতীত অবশ্যই, এবং প্রয়োজন অনুসারে 2টা কলামের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারবো। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, কলামের যোগ বিয়োগ কিন্তু হবে রো অনুসারে, ঠিক আছে? তো ফার্স্ট রো থেকে হবে সেকেন্ড রো এর বিয়োগ, ফার্স্ট রো এর ক্ষেত্রে হবে ফার্স্ট রো এর গুলো বিয়োগ, সেকেন্ড রো এর ক্ষেত্রে হবে সেকেন্ড রো এর বিয়োগ, অর্থাৎ এটা হবে আনুভূমিকভাবে। যেমন আমরা রো এর ক্ষেত্রে দেখেছিলাম না, যেটা হয়েছিল উলম্বভাবে যোগটা বা বিয়োগটা, এই ক্ষেত্রে যোগ বা বিয়োগ হবে আনুভূমিকভাবে। তো আমরা যদি এ ম্যাট্রিক্সের নর্মাল ফর্ম নির্ণয় করি তাহলে জিনিসটা একদম সহজ হয়ে যাবে। তো আমরা যেহেতু এই 3টা স্টেপ অলরেডি করে ফেলেছি এ ম্যাট্রিক্সের জন্য, তাই আমি আর করছি না। কিন্তু আবার বলছি, যদি আপনার ক্ষেত্রে প্রশ্ন ভিন্ন হয় তাহলে অবশ্যই এই 3টা স্টেপ প্রথমে আপনাকে সম্পূর্ণ করতে হবে। তো এই 3টা স্টেপ সম্পূর্ণ করার পর আমরা যে ম্যাট্রিক্সটা পেয়েছিলাম সেটা ছিল এরকম 1 3 0 0 0 0 1 0 0 0 0 1 এবং লাস্ট রয়েছিল সবগুলো 0। তো নর্মাল ফর্মের ক্ষেত্রে আমরা যে প্যাটার্নটা দেখেছি সেখানে কিন্তু কোনো 3 এলিমেন্ট নেই, অর্থাৎ নর্মাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এলিমেন্টগুলো কেবল হতে পারে, আমরা যদি দেখি আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্সের জন্য 1 এবং 0, এর বাইরে কোনো এলিমেন্ট হতে পারবে না, অর্থাৎ 0 এবং 1 ব্যতীত নর্মাল ম্যাট্রিক্সে কিন্তু কোনো এলিমেন্ট থাকবে না, নর্মাল ফর্মে কোনো এলিমেন্ট থাকবে না। তো 3 যেহেতু 1 এবং 0 ব্যতীত, তাই অবশ্যই এখান থেকে বোঝা যাচ্ছে 3কে আমাদেরকে বেনিশ করতে হবে। তো 3কে বেনিশ আমরা কি 1 করবো রূপান্তর নাকি 0 করবো, সেটা বোঝার জন্য আপনি এখানে দেখতে পারেন, দেখুন আমাদের এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক ছিল 3, আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের 3/3 অর্ডার তৈরি করার জন্য 3টে 1 এর প্রয়োজন, যেটা অলরেডি এ ম্যাট্রিক্সের মধ্যে আছে। তাই আমরা এই 3কে কিন্তু আর 1 এ রূপান্তর করব না, আমরা এখন এই 3কে 0-তে রূপান্তর করার চেষ্টা করব।
এর জন্য কিন্তু আমাদের আবার ফার্স্ট রো এর মধ্যে কাজ করতে হবে। তো আমরা কি করব সেই জিনিসটা আমরা রাফে চিন্তা করি। যদি আমরা রাফ করি তাহলে আমরা যদি এটা করি, ধরেন আমাদের কি করতে হবে, আর এটা হচ্ছে সেকেন্ড কলাম। এবার তো আমরা কলামেও কাজ করতে পারবো, যেহেতু এটা নর্মাল ফর্ম গঠন করছি। তো আমরা সেকেন্ড কলামের মধ্যে কাজ করব, তাই আমি রাফে C2 প্রাইম দিচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড কলাম বোঝাই। হ্যাঁ, C1 দ্বারা বোঝানো হয় ফার্স্ট কলাম, যেটা আমি দিকে একটু লিখে দিই। কলাম 1 কে বোঝানো হয় C1 এবং কলাম 2 কে বোঝানো হয় C2। আর যদি কলাম n চিন্তা করি তাহলে সেটা হচ্ছে Cn। এবং যেই কলামের মধ্যে কাজ করবেন সেই কলামের উপরে প্রাইম চিহ্ন দিবেন। এবং মনে রাখবেন একই সাথে আপনি একটা কলামে একবারই কাজ করতে পারবেন, এরপর আবার নতুন করে ম্যাট্রিক্সটা লেখার পর আপনি পুনরায় কাজ করতে পারবেন। আচ্ছা, যাই হোক, তো আমরা যদি সেটা করি C2 প্রাইম, আমরা যদি C2 থেকে অর্থাৎ কলাম 2 থেকে আমরা যদি 3C1 অর্থাৎ কলাম 1 কে 3 দ্বারা গুণ করে তার থেকে বিয়োগ করি, তাহলে দেখবেন এই 3 জিরো হয়ে যাবে। কারণ আমাদের তো ফার্স্ট টার্গেট আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করা, এবং আইডেন্টিটি ম্যাট্রিক্সে 3 কোনো উপাদান নেই, তো সেই জন্য আমরা ওটাকে জিরোতে রূপান্তর করছি। আচ্ছা, যাই হোক, তো আমরা যদি 1 নাম্বার কলামকে, এই যে 1 নাম্বার কলাম, তাকে 3 দ্বারা গুণ করি, তাহলে তার এলিমেন্টগুলো হচ্ছে এরকম 3 0 0 0। তার থেকে যদি আমরা সেকেন্ড কলামকে বিয়োগ করি, এবার কিন্তু হবে আনুভূমিকভাবে, অর্থাৎ এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টের ক্যালকুলেশন করবেন, এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টের ক্যালকুলেশন করবেন, এই এলিমেন্টের সাথে এই এলিমেন্ট এবং এই এলিমেন্টের সাথে এই এলিমেন্ট, অর্থাৎ আনুভূমিকভাবে এবার ক্যালকুলেশন করব। রো এর ক্ষেত্রে উলম্বভাবে করেছিলাম, এবার আমরা আনুভূমিকভাবে করব। করলে আমরা যা পাচ্ছি, যে আমরা এখনো কাজ করছি তাই আমরা ওই চিহ্নটা ব্যবহার করব। সমান সমান কিন্তু সরাসরি ব্যবহার করা যাবে না, সর্বসমূহ জাতীয় যে চিহ্নটা রয়েছে সেটা ব্যবহার করতে হবে। তো এবার যদি আমরা সেটা করি, তাহলে আমরা যেহেতু আমরা সেকেন্ড কলামে কাজ করছি তাই সেকেন্ড কলামের পরিবর্তন করব, যেহেতু ফার্স্ট কলাম তাই যেমন আছে সেরকমই রেখেছি। সেকেন্ড কলামে যদি কাজ করি, সেখানে হচ্ছে 0, দেখুন 3 থেকে 3 চলে গেলে 0, আর বাকি এলিমেন্টগুলো তো 0 থেকে 0 গেলে 0ই। আর বাকি যেহেতু আমরা কোনো কলামে কাজ করিনি, তো আমরা কলামটাকে কিন্তু সেম রাখছি। আমাদের প্রয়োজন যদি হতো রো এর মধ্যে কাজ করার, তাহলে কিন্তু আমরা রো এর মধ্যেও কাজ করতে পারতাম, কারণ নর্মাল ফর্মের ক্ষেত্রে আমরা রো বা কলাম উভয়ের ক্ষেত্রে 3টে ক্যালকুলেশন করতে পারবো। যেটা আমাদের প্রয়োজন হবে সেই অনুযায়ী আমরা রো এবং কলাম উভয়ের মধ্যে ক্যালকুলেশন করব। আচ্ছা, এবার দেখুন আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করার জন্য, যেহেতু আমাদের ম্যাট্রিক্সটা 3 র্যাঙ্কের, তো 3 র্যাঙ্কের জন্য আমরা যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা তৈরি করি, তাহলে যদি আমরা এই 1কে, অর্থাৎ এই 1 যে কলামে রয়েছে থার্ড কলামে, সেটাকে সেকেন্ড কলামে রূপান্তর করি। একটা জিনিস অবশ্যই কাজ করা শেষে এখানেও সেম প্রাইম দিয়ে লিখে দিতে হবে আপনি কি করেছেন। যেমন আমরা C2 - 3C1 করেছি, সেই জিনিসটা অবশ্যই ম্যাট্রিক্সটা ক্লোজ করে তার ডান দিকে লিখে দিবেন। আচ্ছা, এবার যদি আমরা দেখি যে এই 1 যে কলামে রয়েছে সেই কলামটা হচ্ছে থার্ড কলাম, সেই থার্ড কলামকে যদি আমরা সেকেন্ড কলামে রূপান্তর করি, তাহলে কিন্তু এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের ফরম্যাট আসছে, যেমন 1 0 0 0 1, অর্থাৎ পরের রোতে কিন্তু যে সেকেন্ড এলিমেন্ট, মানে সেকেন্ড কলামের যে এলিমেন্টটা সেটা কিন্তু 1। তার জন্য আমরা থার্ড কলামকে আমরা সেকেন্ড কলামে রূপান্তর করব, থার্ড কলামকে আমরা সেকেন্ড কলামে রূপান্তর করব, এবং থার্ড কলামকে প্রকাশ করা হয় C3 দ্বারা এবং C2 হচ্ছে সেকেন্ড কলাম। তো আমরা যদি সেটা করি, আচ্ছা হ্যাঁ, আমরা সেটা করব। সেটা করলে আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে এরকম 1 0 0 0 0 0 0। আচ্ছা, এবার যেহেতু আমরা সেকেন্ড কলামে কাজ করব, তো আমি এই জিনিসটা না লিখে আগেই, তো আমরা দেখি সেকেন্ড কলামে করলে কি হয়। তো আমরা সেকেন্ড কলামে কাজ করছি, অর্থাৎ থার্ড কলামটা যখন সেকেন্ড কলাম হয়ে যাবে, তখন থার্ড কলামের এলিমেন্টগুলো সেকেন্ড কলামে বসবে 0 1 0 0। আমরা যেহেতু এবার কলাম অনুসারে কাজ করছি তাই আমরা কলাম অনুযায়ী চিন্তা করছি, এবং সেকেন্ড কলাম হয়ে যাবে থার্ড কলাম, অর্থাৎ সেকেন্ড কলামের যে এলিমেন্টগুলো ছিল সেগুলো থার্ড কলামে বসবে। এবং যেহেতু আমরা ফোর্থ কলামে কোনো কাজ করিনি, তো ফোর্থ কলাম যেরকম ছিল সেরকমই আছে। তো ইন্টারচেঞ্জের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, ইন্টারচেঞ্জে কিন্তু দুইটা কলামেরই কাজ হচ্ছে,
এরকম না শুধুমাত্র থার্ড কলামের কাজ হচ্ছে, ইন্টারচেঞ্জের ক্ষেত্রে আমরা যেই দুইটা কলামের মধ্যে ইন্টারচেঞ্জ করব সেই দুইটা কলামেরই কিন্তু কাজ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি ওই কলামের কাজ কিন্তু সাথে সাথে করতে পারবেন না। তো এটা আমরা C2 করেছি। এরপর দেখুন আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স করার জন্য আমরা যদি ফোর্থ কলামকে থার্ড কলামে রূপান্তর করি তাহলে কিন্তু আমাদের ওই ফরম্যাটটা চলে আসছে, অর্থাৎ 0 0 1। তো দেখুন আমরা সেটাই করব, কারণ আমাদের তো টার্গেট হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করতে হবে। তো আমরা যেহেতু কলাম অনুযায়ী কাজ করছি তাই কলাম অনুযায়ী লিখছি। ফার্স্ট কলাম সেম, কারণ আমরা ফার্স্ট কলামে কোনো কাজ করব না। সেকেন্ড কলামেও যেহেতু আমরা কোনো কাজ করব না তাই সেকেন্ড কলামকে আমরা সেম রাখছি। থার্ড কলামে যেহেতু আমরা কাজ করব, থার্ড কলামে আমরা কি করব, ফোর্থ কলামকে আমরা থার্ড কলামে এবার রূপান্তর করব। অর্থাৎ এই ম্যাট্রিক্সের ফোর্থ কলামটা কি, এই ম্যাট্রিক্সের ফোর্থ কলামের যে এলিমেন্টগুলো সেগুলো কিন্তু এখন থার্ড কলামে চলে যাবে। তো আমরা যদি সেটা করি 0 0 1 0, আর থার্ড কলামটা ফোর্থ কলামে চলে গেল 0 0 0 0। এইবার দেখেন এখানে কিন্তু একটা 3x3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে এসেছে। তো আমরা নর্মাল ফর্ম গঠনের জন্য যে কন্ডিশনগুলো ছিল যে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকবে এবং তার সাথে কেবল শূন্য যুক্ত উপাদান থাকবে, এবং আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কত অর্ডার হবে সেটা হবে তার র্যাঙ্কের সমান। তো আমাদের ওই ম্যাট্রিক্সটার অর্থাৎ এ ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত ছিল, আমরা যদি এদিকে লিখি এ ম্যাট্রিক্সটার র্যাঙ্ক ছিল কিন্তু 3। এখন দেখুন আমাদের যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা এসেছে এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও কিন্তু 3x3 অর্ডারের। তো আমরা কিন্তু ওই কন্ডিশনটা কিন্তু ফুলফিল করছে। নেক্সট যে কন্ডিশনটা ছিল অর্থাৎ ফরম্যাটটা গঠন করার জন্য সেটা ছিল সেখানে শূন্য ব্যতীত অন্য কোনো এলিমেন্ট থাকা যাবে না। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি শূন্য ব্যতীত অন্য কোনো এলিমেন্ট নেই। তো আমাদের কিন্তু সেকেন্ড যে কন্ডিশনটা ছিল সেটাও কিন্তু ফুলফিল করেছে। তো এখন কিন্তু আমরা ওই জিনিসটাকে সমান সমান দিয়ে লিখতে পারি, যেহেতু আমাদের চলে এসেছে আমরা যে ফরম্যাটটা গঠন করতে চেয়েছিলাম I3 দ্বারা বোঝাচ্ছি আমরা একটা 3x3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স এবং বাকি এলিমেন্টগুলো হচ্ছে শূন্য। তো এটাই হচ্ছে কিন্তু এ ম্যাট্রিক্সের নর্মাল ফর্ম। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।